আচ্ছা, এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট আর্থস ম্যাগনেট অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে টু ইউজ দ্য ম্যাগনেটোমিটার অ্যান্ড দ্য ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার ফর ডিটারমাইনিং দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট। তো এই জিনিসটা থেকে আমরা আসলে কি আউটকাম অ্যাচিভ করতে পারবো সেটা হচ্ছে দ্য স্টুডেন্টস উইল বি এবল টু লার্ন অ্যাবাউট দ্য পোলস অফ দি আর্থ ম্যাগনেট অ্যান্ড বার ম্যাগনেট। And secondly, the students will be able to learn about magnetic dipoles. তোমরা নর্মালি ম্যাগনেট সম্পর্কে জানো, তো ম্যাগনেট নর্মালি কোন দিক বরাবর থাকে বলো তো? একটা ম্যাগনেটকে তুমি যদি সুতা দিয়ে ঝুলিয়ে দাও, সেটা কোন বরাবর থাকবে সবসময়? নর্থ সাউথ। উত্তর দক্ষিণ। হ্যাঁ, নর্থ সাউথ। নর্থ সাউথ বা North উত্তর south. দক্ষিণ বরাবর থাকবে। কেন নর্থ সাউথ বরাবর থাকে বলতে পারো? স্যার ইলেকট্রিক ফিল্ড স্যার নর্থ সাউথের দিকে থাকে। ইলেকট্রিক ফিল্ড নর্থ সাউথ বরাবর থাকে না, ব্যাপারটা আসলে ওরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, পৃথিবী হচ্ছে একটা শক্তিশালী চুম্বক, ঠিক আছে? তো এই পৃথিবী মানে হচ্ছে এই ভূচুম্বকেরও দুইটা মেরু আছে। যে কোনো একটা ম্যাগনেটের যেমন দুইটা মেরু আছে, দুইটা মেরু বা দুইটা পোল মানে হচ্ছে কি ম্যাগনেটের ওই পয়েন্ট গুলাতে চুম্বক শক্তি যেটা আছে, ম্যাগনেটিক স্ট্রেন গুলা কাজ করে। তো তুমি যখন একটা ম্যাগনেটকে দেখবা সবসময় উত্তর দক্ষিণ হয়ে যায়, তাই না? ওই ম্যাগনেটকে যদি তুমি দুই ভাগ করো, তখন আবার কি হবে? দুইটা ম্যাগনেট হয়ে যাবে। দুইটা ম্যাগনেটে কি উত্তর দক্ষিণ আলাদা হয়ে যাবে? না স্যার, আবার উত্তর না, স্যার। দক্ষিণ একই আবার ভাবে হবে। আবার নতুন দুইটা ম্যাগনেট হয়ে যাবে, ওইখানে একটা সাউথ পোল একটা নর্থ পোল তৈরি হবে। তো পৃথিবীর এরকম দুইটা পোল আছে। তো যে ব্যাপার যেটা হয় যে একটা নর্মাল ম্যাগনেটের যে পাশে সাউথ পোল আর যে পাশে হচ্ছে নর্থ পোল, ভূচুম্বকের ক্ষেত্রে ঠিক তার উল্টা। আমরা সবসময় জানি যে দুইটা সাউথ পোল পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর বিকর্ষণ করে স্যার, সাউথ পোল আর নর্থ পোল একে অপরকে আকর্ষণ করে। আকর্ষণ আকর্ষণ করে। আকর্ষণ করে। ভূচুম্বকের প্রকৃতিটা হচ্ছে এরকম, সে হচ্ছে পৃথিবীর যে এই যে নর্থ পোল সাউথ পোল আছে সেটাকে সে এরকম আকর্ষণ করতে থাকে। দ্যাট মিন্স ধরো এটা যদি আমার একটা ম্যাগনেট হয়, এটাকে ধরে নিলাম নর্থ, এটাকে ধরে নিলাম সাউথ। তো পৃথিবীর যদি একটা চৌম্বক হয়, তো সেই চৌম্বকের এই পাশে আছে সাউথ আর এই পাশে আছে নর্থ। মানে সাউথ আছে বলতে এই পাশে তার প্রকৃতিটা হচ্ছে সাউথের মতো, এই পাশে প্রকৃতি হচ্ছে নর্থের মতো। তো যার কারণে তুমি এই পৃথিবীর মাঝখানে যে কোনো চৌম্বকই যদি রাখো, সেটা সবসময় নর্থ সাউথ বরাবর থাকে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। সো সেই ভূচুম্বকের হরিজন্টাল কম্পোনেন্টের মান বের করতে হবে, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। আর যে কোনো একটা ম্যাগনেটের ক্ষেত্রে সেই ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট বের করতে হবে। ম্যাগনেটিক মোমেন্টের সংজ্ঞা তোমরা মনে হয় পড়ছো, তাই না? বলো তো কি ছিল? ফিজিক্স টুতে ম্যাগনেটিক মোমেন্টের একটা সংজ্ঞা পড়ছিল না, মনে আছে? স্যার না স্যার, ম্যাগনেটিক ফিল্ডে আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড পড়ছো। ম্যাগনেটিক ফিল্ডটা কি? ম্যাগনেটিক ফিল্ড হলো তার নর্থ পোল এবং সাউথ একটি পোল, তার যে একটা মানে ক্ষেত্রের যে উপর তার প্রভাব বিস্তার স্যার। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি করা যায়? তার তড়িৎ বলরেখা দ্বারা আছে। তড়িৎ বলরেখা দ্বারা। আর কিছু? আর কিছু দিয়ে তৈরি করা যায় না? যায় কিন্তু হুম? আচ্ছা, ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে তোমার যে কোনো একটা
ম্যাগনেটিক স্ট্রেন কতটুকু, ঠিক আছে, বা ম্যাগনেটিক ওরিয়েন্টেশন একটা ম্যাগনেটের ক্ষেত্রে কতটুকু, সেটা আসলে মিন করে ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা, তো বা কোনো একটা অবজেক্ট কতটুকু ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারবে সেটা আসলে ম্যাগনেটিক ফিল্ড থেকে আমরা বের করতে পারি। তো এটা নর্মালি এরকম যে ম্যাগনেটিক একটা ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট জিনিসগুলো আসলে কাছাকাছি। ধর একটা ম্যাগনেটিক ডাইপোল এর সাথে যদি আমরা যে কোনো একটা পোলের স্ট্রেংথ গুণ করতে পারি তাহলে আমরা আসলে ম্যাগনেটিক মোমেন্টটা বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন তোমরা আরেকটা জিনিস আমাকে একটু বলো যে ম্যাগনেটের লেন্থ কয় ধরনের? বলতে পারবা ম্যাগনেটের লেন্থ কয় ধরনের? 4 ধরনের। 4? স্যার 3 ধরনের। কি কি 3 ধরনের? স্যার একটা তো ইলেকট্রোম্যাগনেটিক, হুম, একটা হলো স্থায়ী ম্যাগনেটিক, আর একটা হলো অস্থায়ী ম্যাগনেটিক। না, ব্যাপারটা শুধু ওরকম না। একটা ম্যাগনেটের লেন্থকে 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে বলতে 2 ধরনের ম্যাগনেটিক লেন্থ হতে পারে। একটাকে বলা হয় ম্যাগনেটিক লেন্থ, আর একটাকে বলা হয়, আর এটা হচ্ছে জিওম্যাগনেটিক লেন্থ। জিওমেট্রিক লেন্থ। ঠিক আছে, জিওমেট্রিক। জি স্যার, মনে পড়ছে। জিওমেট্রিক লেন্থটা কেমন? জিওমেট্রিক লেন্থ হচ্ছে সিম্পলি একটা ম্যাগনেট যদি তোমাকে দেই তাহলে তুমি স্কেল দিয়ে যদি ম্যাগনেটটাকে মাপো যে এটা কতটুকু লম্বা, সেটা হচ্ছে তোমার জিওমেট্রিক লেন্থ। আর ম্যাগনেটের যে 2টা পোল আছে ওই 2টা পোলের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। ঠিক আছে, আবার বলি আমি, জিওমেট্রিক লেন্থ হচ্ছে একটা ম্যাগনেটকে নর্মালি সিম্পলি আমরা একটা যদি মিটার স্কেল দিয়ে মাপি তাহলে ওটা যতটুকু দৈর্ঘ্য পাবো সেটা হচ্ছে জিওমেট্রিক লেন্থ। আর ওই একই ম্যাগনেটের 2টা যে পোল আছে, ম্যাগনেটিক পোল, নর্থ পোল এবং সাউথ পোল, সেই 2টা পোলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। তো স্বাভাবিকভাবেই একটা ম্যাগনেটের পোল কোথায় আছে সেটা তো দেখে খুঁজে পাওয়া যাবে না। তো এই কারণে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে যে জিওমেট্রিক লেন্থকে যদি আমরা L1 বলি তাহলে এর সাথে যদি 0.85 গুণ করা হয় তাহলে একটা লেন্থ পাওয়া যায়, সেই লেন্থটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ। সেই ইফেক্টিভ লেন্থকে তুমি যদি অর্ধেক করো তাহলে তুমি হচ্ছে কি পাবা? ম্যাগনেটিক লেন্থ পাবা। ঠিক আছে, জিওমেট্রিক লেন্থকে কি পাবো স্যার? জিওমেট্রিক লেন্থকে যদি তুমি 0.85 দিয়ে গুণ করো দ্যাট মিনস জিওমেট্রিক লেন্থের 85% হচ্ছে ইফেক্টিভ লেন্থ, আর ইফেক্টিভ লেন্থের অর্ধেক হচ্ছে তোমার ম্যাগনেটিক লেন্থ। তো এখানে এই সবগুলা ইকুয়েশনকে ইউজ করে আমাদের আসলে ফাইনালি মানে এম এর মান আর এইচ এর মান বের করতে হবে, যেখানে এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট আর এইচ হচ্ছে আর্ক ম্যাগনেটের হরিজন্টাল কম্পোনেন্ট। তো এর জন্য আমাদের কি কি লাগে? ডিফ্লেকশন এন্ড ভাইব্রেশন ম্যাগনেটোমিটার, বার ম্যাগনেট, একটা ব্যালেন্স উইথ ওয়েট বক্স লাগবে, আর হচ্ছে স্লাইড ক্যালিপার্স লাগবে, আর স্টপ ওয়াচ লাগবে। তো এখানে ফার্স্ট যে টেবিলটা আছে সেই টেবিলে আমাদের কি করতে হবে? একটা ম্যাগনেটের লেন্থ বের করতে হবে বা ব্রেথ বের করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে একটা ম্যাগনেটের ক্ষেত্রে। এরপরে সেকেন্ড টেবিলটা একটু বড়, দেখে একটু ভয় লাগতে পারে, ভয় লাগার কিছু নাই, খুবই সহজ। সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ এম বাই এইচ। এটা হচ্ছে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটারের মাধ্যমে আমাদের এই টেবিলটা ফিল আপ করতে হবে। আর এরপর আরেকটা টেবিল আছে, থার্ড নাম্বার টেবিল, সেই টেবিলের মাধ্যমে আমাদের ডিটারমিনেশন অফ এম এইচ বের করতে হবে। এটা হচ্ছে ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের মাধ্যমে এই কাজটা করতে হবে। তো জিনিসটা দেখতে যত বড় আর যত কঠিন মনে হচ্ছে, বাস্তবে আসলে এত বড় না, বড় বাট এত কঠিন না। ঠিক আছে, সো ভয় পাওয়ার কিছু নাই, আমরা দরকার হইলে আস্তে আস্তে করব, দরকার হলে 2 দিনে করব, সমস্যা নেই। আচ্ছা, এখন তোমাদের জন্য আমরা আসলে যে বলছিলাম যে কিছু ল্যাব
ভিডিও বানাচ্ছি এবং আসলে ল্যাব ভিডিওগুলো এখনো এডিটই চলতেছে, মানে এডিট এখনো শেষ হয় নাই। তো একটা শেষ হয়েছে, সেই একটা আমি তোমাদেরকে একটু দেখাইতে পারি। তারপরেও যদিও তোমাদের সাউন্ড আসলে খুব বেশি ভালো আসবে না, কারণ আমার ল্যাপটপের সাউন্ড আসলে অত ভালো না। তো এখান থেকে আসলে তোমরা যেটা দেখতে পারবা সেটা হচ্ছে একটা ম্যাগনেটের লেন্থ আর ব্রেথ আমি যেভাবে বের করলাম, ওই জিনিসটা আসলে কিভাবে বের করতে হয় সেই জিনিসটা তোমরা খুব সহজে দেখতে পারবা। ঠিক আছে, একটা ম্যাগনেটের লেন্থ আর ম্যাগনেটের ব্রেথ কিভাবে বের করতে হয় স্লাইড ক্যালিপাসের সাহায্যে, ওই জিনিসটা তোমরা সহজে দেখতে পারবা। ঠিক আছে, তো সেই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের। আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করবো সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টু ডিটারমাইন দ্য skin constant and effectiveness and hence to calculate the residual luminance of the material of the skin. তো এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি দুটো ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার কোন রকম কেমন নয়েজ করছে? বোঝা যাচ্ছে না স্যার, সব ক্লিয়ার ভাবে শোনা যায় না স্যার। আচ্ছা, নয়েজটা আছে কেন আমি সেটা বলি। সেটা হচ্ছে আমরা তো সব আমি তো শুনতে পাচ্ছি না। প্রফেশনাল কেউ না, আমরা নর্মাল ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও করছি, তো সাউন্ড কম ছিল, তো সেই সাউন্ড বাড়ানোর কারণে নয়েজটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, আমি এই ব্যাপারটা এইমাত্র বুঝতে পারলাম। স্যার এটা কি ইউনিভার্সিটি কি স্যার বিয়ে করছেন নাকি বাসায় করছেন স্যার? না না, ইউনিভার্সিটির ল্যাব, ইউনিভার্সিটিতে গিয়েই করছি আমরা। ঠিক আছে, তো তোমরা একটু দেখার চেষ্টা করো, জাস্ট আমরা পুরোটা দেখবো না, এই স্লাইড ক্যালিপাসে কাজটা কিভাবে করে ওইটুকু শুধু আমরা দেখবো। একটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটার নাম হচ্ছে স্ক্রু গেজ। তো শুরুতে আমি স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলি। স্লাইড ক্যালিপার্স, এটার নাম স্লাইড ক্যালিপার্স, অনেক সময় মার্কিং ক্যালিপার্স বলা হয়। এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা হচ্ছে আমাদের মেইন স্কেল, আর যে স্কেলটা এদিকে স্লাইড করে যাচ্ছে সেটার নাম হচ্ছে ভার্টিক্যাল স্কেল। এই স্লাইড ক্যালিপার্সে একটা ধ্রুবক আছে, সেটাকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞাটা কিন্তু আমি সহজে বলি, তাহলে সংজ্ঞাটা হলো এরকম যে স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমি সর্বনিম্ন যতটুকু মেজারমেন্ট করতে পারি সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমরা কিভাবে বের করব? এই স্লাইড ক্যালিপার্সের যে মেইন যে স্কেলটা আছে সেই স্কেলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1 2 3 4 5 এরকম সেন্টিমিটার করে আছে, এবং 0 থেকে 1 এর মধ্যে 10টা ভাগ আছে। তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে যদি 10টা ভাগ থাকে তাহলে প্রতি এক ঘরের দৈর্ঘ্যকে আমরা বলতে পারি 0.1 সেন্টিমিটার, দ্যাট মিন্স হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি একটা স্লাইড ক্যালিপার্সের সর্বনিম্ন এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। আরেকটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের যে ভার্নিয়ার স্কেলটা আছে সেই ভার্নিয়ার স্কেলে কতগুলো ভাগ আছে। তো এখানে আমরা যদি দেখতে পাই 0 মাঝখানে একটা ভাগ, তারপর হচ্ছে 1, তারপর একটা ভাগ, তারপর হচ্ছে 2, এরকম করে যদি আমরা এটা দেখি তাহলে ভার্নিয়ার স্কেলে এখানে টোটাল ভাগ সংখ্যা হবে 20। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম কি যে স্লাইড ক্যালিপার্সের মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মাপ হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলে টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 20। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হয় এইভাবে। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু স্লাইড ক্যালিপার্সের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে 1 ডিভাইডেড বাই 20, তাহলে এটা হবে 0.005 মিলিমিটার বা হচ্ছে 0.005 সেন্টিমিটার। এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি এইখানে যে আমরা যে স্ক্রিনটা দেখতেছি, স্ক্রিনে দুইটা দৈর্ঘ্য বের করতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা আমরা এটা স্ক্রিনের দৈর্ঘ্য মাপবো। স্ক্রিনের হচ্ছে এটা কি বলা হয়, স্ক্রিনের ব্যাসার্ধ আমরা মাপবো। এই দুই রকম ব্যাসার্ধ,
একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। রেসপন্স হচ্ছে আমরা আসলে ব্যাসার্ধ মাপার জন্য আসলে ব্যাসটা মাপবো ডায়ামিটার। একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ডায়ামিটার, আর আমরা একটা এক্সটার্নাল ডায়ামিটার বের করবো, সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা এক্সটার্নাল ডায়ামিটারটা বের করবো। আচ্ছা, তো আমরা এরকম কোন একটা জিনিস যখন আমরা মাপতে যাই, আমরা যদি এক্সটার্নাল ডায়ামিটারটা মাপতে যাই, তাহলে আমরা কি করবো, এই যে এই স্লাইড ক্যালিপার্সে ইনিশিয়ালি কি হয় যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এই মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল, মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 তারা একই জায়গায় থাকে। যদি স্লাইড ক্যালিপার্সে কোনো ত্রুটি না থাকে তাহলে তারা একই জায়গায় থাকবে। তো এরপরে যখন আমরা কোনো কিছু মাপতে যাব, তখন যে জিনিসটা হবে, এই দুইটা শূন্যের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। তাহলে আসলে দেখতে হবে মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 মধ্যবর্তী দূরত্বটুকু কত। আচ্ছা, সেই জিনিসটা যদি আমরা দেখি এবং আমরা যেখান যতটুকু মাপবো সেটা যদি আমরা এখানে লক করে দেই, তাহলে এরপর থেকে আমরা দেখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন স্কেলে 0 আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে 0। তো আমরা দেখবো মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 মধ্যবর্তী দূরত্ব কতটুকু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2.6 কে অতিক্রম করছে, বাট 2.7 পর্যন্ত যায়নি। আমরা যদি এখানে দেখতে পাই যে ভার্নিয়ার স্কেলের যে সহদাগটা সেটা হচ্ছে যে 2.5 2.6 কে অতিক্রম করছে, কিন্তু 2.7 পর্যন্ত যায়নি। আমরা বলছিলাম যে এই ধরনের কাজ আমরা নরমাল এরকম একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি, কিন্তু আমরা অ্যাকুরেসির জন্য হচ্ছে ভার্নিয়ার স্কেল ইউজ করি। তো এই জন্য আমরা আমাদের ভার্নিয়ার স্কেল আমরা যদি টেবিলটা দেখি, তাহলে ফার্স্টে যে টেবিল সেটার নাম হচ্ছে এমএসআর বা মেইন স্কেল রিডিং। তাহলে মেইন স্কেল রিডিংটা হবে কত, যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের যে দাগটাকে অতিক্রম করে গেছে। দ্যাট মিন্স এখানে আমরা যেটা পাইলাম যে 2.6 কে অতিক্রম করছে, কিন্তু 2.7 পর্যন্ত যায়নি। তাহলে যে জিনিসটা হবে, তাহলে মেইন স্কেলের রিডিংটা হবে 2.6। আচ্ছা, তাহলে এমএসআর হচ্ছে আমার 2.6। এরপর আমরা যদি টেবিলটা দেখি, সেই টেবিলে এরপরে যে মানটা থাকবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে আমরা এখন দেখতে হবে ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আসলে কি। তো ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আমরা দেখবো যে ভার্নিয়ার স্কেলে যে আমরা বলছিলাম টোটাল 20টা ভাগ সংখ্যা আছে। তো সেই 20টা ভাগ সংখ্যার সাথে কোন একটা ভাগের সাথে মেইন স্কেলে কোন একটা ভাগ ভার্টিক্যালি মিলে যাবে। তো কোন ভাগটা মিলবে সেই জিনিসটা একটু বের করে দেখাই। আমরা হচ্ছে একেবারে প্রথম থেকে দেখা শুরু করবো যে কোন ভাগটা সবচেয়ে সুন্দর মতো মেইন স্কেলের সাথে মিলে গেছে। আমরা যদি এই যে 3 নাম্বার যে ঘর এখানে যেটা দেওয়া আছে, সেই 3 নাম্বার ঘরটা যদি দেখি, তাহলে 3 নাম্বার ঘরটা দেখলে আমি বুঝতে পারবো যে 3 নাম্বার ঘরটা উপরে মেইন স্কেলের সাথে একেবারে পুরোপুরি মিলে গেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি 3 নাম্বার ঘর অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেলে কততম ভাগ সংখ্যা। 1 পর্যন্ত 2টা, 2 পর্যন্ত 4টা, তাহলে 3 পর্যন্ত হবে 6টা। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে আমাদের 6। তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে ষষ্ঠ যে ঘরটা, সেই ঘরটা মেইন স্কেলে আরেকটা ঘরের সাথে ভার্টিক্যালি লম্বভাবে মিলে গেছে। এই কারণে আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 6। এখন পর্যন্ত আমরা যে মানগুলো নিচ্ছিলাম সেই সবগুলো মানই কিন্তু হচ্ছে কিভাবে নিচ্ছি আমরা, এটা হচ্ছে সেন্টিমিটারে নিচ্ছি আমরা। মেইন স্কেল রিডিং ছিল হচ্ছে 2.6 সেন্টিমিটার, আর ভার্নিয়ার স্কেল এটা হচ্ছে, এটা কোনো একক নয়, এটা হচ্ছে ডিভিশন এবং সেটা হচ্ছে 6। আচ্ছা, এরপর আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের মান জানি, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20, তাহলে এটা হয় 0.05 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে 0.005 সেন্টিমিটার। তো এরপরে যদি আমরা টেবিলটা দেখি, টেবিলের প্রথমে ঘরটা যেটা দেখতে পাবো সেখানে আছে কি আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং সমান হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে 0.005 ইনটু 6, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। তো এরপর আমাদের টোটাল রিডিংটা আমরা কিভাবে বের করব, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, এই দুটো জিনিস আমরা যোগ করব। এই দুটো জিনিস যোগ করলে আমাদের আসবে কি টোটাল রিডিং। ঠিক একই ভাবে আমরা যে কাজটা করব, যে এখানে আমরা একটা মান দেব, এই মাস বরাবর একটা মান দেব, আর উপর বরাবর আরেকটা মান দেব। আচ্ছা, এখন পর্যন্ত মোটামুটি মানে স্লাইড ক্যালিপার্সের ব্যবহারটা আসলে শেষ হয়ে গেছে। তো তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো, এই একটা স্লাইড ক্যালিপার্স কিভাবে ইউজ করা হয়? জি স্যার। আচ্ছা,
তো আমাদের আপাতত স্যার এই যে একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। ওই যে ভার্নিয়ার মানে মেইন স্কেল আর হচ্ছে সাথে মানে অরিজিনাল মানটা বের করতে হলে ভার্নিয়ার স্কেলের সাথে কত গুণ করতে হয় এটা? আচ্ছা আমি কোশ্চেনটা একটু বুঝি না, আবার একটু বলবা? স্যার ওই যে মেইন স্কেল মানে যেটা মেইন স্কেলের মেইন সাথে, স্কেল রিডিং সেটা হচ্ছে যখন তুমি ধরো একটা স্কেল, মানে আমার যদি তুমি একটা এটা দেখো, external আচ্ছা 1 থেকে 1 2 3 4 5 এরকম। আচ্ছা ধরো তুমি হচ্ছে একটা ম্যাগনেটের লেন্থ মাপবা, ঠিক আছে? তখন যেটা করবো ওই ম্যাগনেটটাকে এখানে বসাবো, এইখানে রাখবা, এটা যতটুকু প্রসারিত হবে তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই শূন্য দাগটা, এইটা কি, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর নিচেরটা হচ্ছে মেইন স্কেল। মেইন এই স্কেল। শূন্য দাগটা মেইন স্কেলে কোন দাগের সাথে মিলে গেছে বা কোন দাগটাকে অতিক্রম করছে। যেমন এখানে কত অতিক্রম করছে, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে জি স্যার। 2.1, তাহলে 2.1 কে অতিক্রম করছে, 2.2 পর্যন্ত যায় নাই, যেটাকে অতিক্রম করছে সেটা আমরা ধরবো, তাহলে মেইন স্কেল রিডিং হবে 2.1। ঠিক আছে? তো তোমাদের একটা জি স্যার। ম্যাগনেটকে আমি যদি তোমাকে মাপতে দেই, তো ওরকম ম্যাগনেটটা ওইটার মাঝে বসানোর পরে তোমার যত ঘর অতিক্রম করবে সেটা লিখবে এখানে এমএসআর। ঠিক আছে? আচ্ছা গেল। জি স্যার। ওকে, তারপর কি বিএসডি কত আসবে? এরপরে তো এই যে দেখো বিএসডি আছে তাই না, ভার্নিয়ার স্কেল ডিভিশন, সেটা কত আসবে? তো এরপর আমরা দেখবো যে এইখানে যে 20টা ঘর বললাম আমরা, এখান থেকে এই পর্যন্ত টোটাল 20টা ঘর আছে, যেমন 1 2 3 4 এরকম গুনলে এখানে 20টা ঘর হবে। তো 20টা ঘরে যে কোনো একটা ভাগ, শূন্য কি উপরেরটার সাথে মিলছে? মিলে নাই কিন্তু, যেহেতু মিলে শূন্য নাই স্যার। মিলে নাই তোমার দেখতে হবে এরপরে কোনটা মিলছে, যেটা মিলবে সেটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল ডিভিশন। দেখো এখানে যে 3টা মিলে গেছে না উপরেরটার সাথে, জি স্যার। আচ্ছা 3 মিলে গেছে, তার মানে 3 পর আগ পর্যন্ত কতগুলো ঘর আছে? 1 2 3 4 5 6, তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 6। এখন তোমাদের অনেকের মনে হতে পারে স্যার 4ও তো মনে হয় মিলছে, তো তোমাদের যেটা দেখতে হবে এখানে নরমালি একটা মিলে, কিন্তু কখনো যদি একের অধিক মিলে তাহলে যেটা আগে মিলবে তুমি সেটা নিবা। ঠিক আছে? সো মেইন স্কেল রিডিং এখানে হবে, যেটা হয় সেটা ভার্নিয়ার স্কেল ডিভিশনে এখানে যেটা হবে। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটার মান হচ্ছে কি, এটার মান হচ্ছে এটা সবসময় কনস্ট্যান্ট। সেটা কি, যে এই যেখানে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে 0 থেকে 1 এখানে 10টা ঘর আছে, প্রত্যেকটা ঘর হচ্ছে কত করে, 0 পয়েন্ট, মানে প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে, মানে হচ্ছে 0.01 সেন্টিমিটার করে। আর এখানে টোটাল 20টা ভাগ সংখ্যা আছে। সো 1 কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে যে কনস্ট্যান্টটা, যে মানটা পাবো সেটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এবং সেটার মান হচ্ছে কত, 0.05 মিলিমিটার বা 0.005 সেন্টিমিটার। সো এইটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, মানে এখানে এটা সবসময় থাকবে। তো এরপর আমরা কি করব, এই ভার্নিয়ার কনস্ট্যান্টকে ভিএসডি দ্বারা যদি গুণ দেই তাহলে পাবো ভার্নিয়ার স্কেল রিডিং। তারপর ভার্নিয়ার স্কেল রিডিং আর মেইন স্কেল রিডিং এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো, মানে অরিজিনাল মানটা পাবো। অ্যাকচুয়ালি এখানকার থিমই হচ্ছে এটা, যে ধরো তোমাকে একটা মিটার স্কেল দিয়ে কোনো কিছু আমি মাপতে দিলাম, তখন কি করবা? ধরো দুইটার মাঝামাঝি থাকলে তখন আমরা কি করি, ধরো আমরা একটা মিটার স্কেল দিয়ে মাপতে দিছি, তখন আমি দেখলাম যে এরকম 2.1 আর 2.2 এর মাঝামাঝি, তখন তোমরা কি করো বলো তো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা জুমে অনেক সমস্যা করছে আজকে। আচ্ছা, নেটওয়ার্কে কি সমস্যা করতেছে? জি স্যার স্যার জুমে হালকা। অ্যাপসে সমস্যা করছে। আচ্ছা, আমার কথা কি যারা শুনতে পাও তারা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আচ্ছা ধরো তোমরা কোনো কিছু মাপতে দিলাম তোমাদেরকে, হ্যাঁ, তো 5 আর 6 সেন্টিমিটার মাঝ বরাবর হলো, তখন কি করো? তখন নিজেদের অনুমানে একটা ধরে নাও না, যে ধরে নাও যে 5.5 না 5.6 এরকম অনুমান করে ধরো, তাই তো? তো এই স্লাইড ক্যালিপার্স হচ্ছে এই অনুমানটা যেন না করতে হয় সেজন্যই তৈরি হয়েছে। স্লাইড ক্যালিপার্সে মেইন স্কেল একটা নর্মাল স্কেলের মতো,
আর ওই যে অনুমান যেটা করতে হয় সেই অনুমান যেন না করতে হয় সেটার জন্যই যে আরেকটা ভার্নিয়ার স্কেল যোগ করা হয়েছে। তার মানে কি, একটা মান পাবো আমি মেইন স্কেল থেকে, আরেকটা মান পাবো ভার্নিয়ার স্কেল থেকে, এই দুইটা যোগ করলে আমরা অরিজিনাল মানটা পাবো। তো এখানে আসলে সেই কাজটাই করা হয়, মেইন স্কেল রিডিং আর ভার্নিয়ার স্কেল রিডিং এই দুইটা যোগ করলাম, এটাকে বলা হয়েছে এক্স আর এটাকে ধরা হয়েছে ওয়াই, তাহলে এক্স আর ওয়াই যোগ করলে হবে টোটাল রিডিং। তো এই সেম কাজটাই 3বার করতে হবে, 3বার করে আমরা একটা অ্যাভারেজ বা মিন একটা রিডিং বের করে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার ধরবো। আর আমি যদি প্রস্থ বের করতে চাই সেটা হচ্ছে আমাদের ব্রেথ। সেই ব্রেথের ক্ষেত্রেও একইভাবে মেইন স্কেল রিডিং ভার্নিয়ার স্কেল ডিভিশন দিব, ভার্নিয়ার কনস্ট্যান্টকে ভার্নিয়ার স্কেল ডিভিশন দিয়ে গুণ করে ভার্নিয়ার স্কেল রিডিং পাবো, তারপর ভার্নিয়ার স্কেল রিডিং আর মেইন স্কেল রিডিং যোগ করবো, তাহলে কি পাবো, টোটাল রিডিংটা পেয়ে যাবো। এরকম করে 3টা করে ব্রেথ বের করে নিয়ে আসবো। তো যেহেতু এটা আমাদের আসলে করার কোনো অপশন নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব যে এই জিনিসটাকে আমরা ধরে নিব যে আমরা এত মিটার দৈর্ঘ্যের একটা ম্যাগনেট আর এত ব্রেথের একটা ম্যাগনেট ধরে নিলাম, ঠিক আছে, এই কাজটা আমরা করব। আচ্ছা, তো এইটা হলো এইরকম। তো এটা আমরা এখন সিমুলেশন করব। তো এটারও আসলে ভিডিও আছে, যেটা আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে যদি থাকতাম তাহলে এই ভিডিওটা কিভাবে করতাম। আচ্ছা, ইউনিভার্সিটিতে যদি থাকতাম তাহলে এই ল্যাবটা আমি যেভাবে করতাম সেটা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তো এতে পরে তো 36 আমরা এখন সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সেটআপ, ঠিক আছে। তোমরা যা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একটা ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে এই যে এই মাঝখানে যেটা, এটা হচ্ছে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার, এই পাশে একটা স্কেল আছে, এই পাশে একটা স্কেল আছে। তো আমরা যেটা করি, যে কোনো একটা ম্যাগনেটকে এখানে রাখি, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখি। নির্দিষ্ট ডিস্টেন্সে রাখলে এই ম্যাগনেটোমিটারটা কি করে, তখন ভাইব্রেট করে। তো কত ভাইব্রেট করতেছে সেই মানটাই আমরা হচ্ছে আমাদের ওই যে টেবিলের মধ্যে লিখি। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। আমার এখান থেকে শূন্য শুরু হয়ে এদিক দিয়ে আসতেছে, আর ওই পাশ থেকে শূন্য হয়ে ওদিকে যাচ্ছে। তো আমি হচ্ছে আমার এই ম্যাগনেটের সেন্টার থেকে 14 সেন্টিমিটার দূরে, আমরা যে কোনো ডিস্টেন্সে রাখতে পারি, আমি শুরুতে 14 সেন্টিমিটার দূরত্বে এই জিনিসটা আমি রাখতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ম্যাগনেট ওয়েস্ট ফেস আপ। যেহেতু আমাদের উপর বরাবর আসছে এটার জন্য আমরা একটু ফেস আপ বললাম, আর এটা যেহেতু ওয়েস্টের দিকে মুখ করে আসছে এই জন্য আমরা এটাকে বলবো ম্যাগনেট ওয়েস্ট উইথ ফেস আপ। আচ্ছা, তো আমি একটু দূর থেকে নিয়ে আসবো, দূর থেকে নিয়ে এসে 14তে এসে ফিক্স করবো। এবং আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার ডিফ্লেকশন যে ম্যাগনেটোমিটার আছে, ডিফ্লেকশন ম্যাগনেটোমিটারে ডিফ্লেকশন দেখা যাচ্ছে। তো আমরা একটু নক করেও দেখতে পারি যে জিনিসটা কোথায় ফিক্সড হচ্ছে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 20 হচ্ছে ফিক্সড হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এটা হচ্ছে 20 থেকে 20, মানে এটা দুইটা পোল আছে, দুইটা কাটা আছে, একটা এন্ড হচ্ছে আমার 20-এ ফিক্সড হচ্ছে আর একটা এন্ড হচ্ছে আমার 19-এ ফিক্সড হচ্ছে। তো এই মানটা আমি হচ্ছে এখানে লিখে দেব। যেহেতু আমি এখানে এন্ড পোলটাকে ফেস করাচ্ছি এই জন্য আমি লিখবো যে এন্ড পোল ফেসিং দ্য মিডল, এন্ড 1 হচ্ছে আমার 20 আর এন্ড 2 হচ্ছে 19। আচ্ছা, এই সেম কাজটা আমি কি করব, এই ফেসটাকে আপ না করে এটাকে আমি ফেসটাকে ডাউন করে করব। ডাউন করে একটু এদিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার হচ্ছে এই 14 দিয়ে আমি ফিক্স করব। এটাকে যদি আমি একটু নক করে দিই, যেখানে এটা ফিক্স হয় সেটা আমি একটু দেখার চেষ্টা করব। এখন আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা একটা প্রান্ত হচ্ছে আমার 30-এ ফিক্সড হয়েছে, আরেকটা প্রান্ত 31-এ ফিক্সড হয়েছে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেট ওয়েস্ট উইথ ফেস ডাউন, ম্যাগনেট ওয়েস্ট উইথ ফেস ডাউন ইনটু 1, সেটা হচ্ছে আমার। আচ্ছা, তো তোমরা কি ব্যাপারটা একটু বুঝতে পারতেছো যে মানে এইভাবেই আমরা আসলে এক্সপেরিমেন্টটা করব। তো আমরা আসলে সিমুলেশনে চলে যাই, যেহেতু এখান থেকে আমাদের আসলে করতে হবে। ম্যাগনেট দেখতেই পারো নাই তো হইতে পারো, একবার বিয়ে নিতে এ নিও, হ্যাঁ। আর আমরা এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এবার
আচ্ছা, তো তোমরা তো এখানে জানোই কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে লগ ইন করতে হয়। সমস্যা নাই।